গুমের শিকার পরিবারের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, ভুক্তভোগীদের তালিকা তৈরি ও ক্ষতিপূরণ দাবি। হাসিনার শাসনামলে নিখোঁজ অনেকের সন্ধান মেলেনি এখনো। আমি আর কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও খাবার পানির তীব্র সংকট, বাড়ছে নানা রোগবালাই, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি, পুরোদমে চলছে শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম। রাজনৈতিক মদদে ইসলামী সহ 10 ব্যাংক দখল করে এস আলম। সেমিনারে পাচারকৃত অর্থ উদ্ধারের তাগিদ, আস্থা ফেরাতে প্রয়োজন টেকসই সংস্কার। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মায়ের ডাক নামের সংগঠন। সকাল থেকে গুমের শিকার পরিবারগুলো এই কর্মসূচিতে যোগ দেয়। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, যারা গুমের শিকার হয়েছেন অবিলম্বে তাদের তালিকা তৈরি করতে হবে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। সেই সাথে পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ দাবি মায়ের ডাকের। বক্তারা বলেন, আয়নাঘর থেকে যারা বেরিয়েছেন তারা প্রকাশ করেছেন দুর্বিষহ নির্যাতনের কথা। জোরপূর্বক গুমের ঘটনা যাতে আর না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার দাবি জানিয়েছেন তারা। এই সকল কর্মকর্তা এই জোরপূর্বক গুমের সাথে জড়িত ছিলেন, তাদের বিচার প্রক্রিয়া নিয়ে খুব পর্যাপ্ত এবং পরিষ্কার ধারণা আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমি অনুরোধ করব গণমাধ্যম আপনাদের কাছে, গত এই দেড় দশকে যতগুলো গুমের ঘটনা আছে, অপহরণের ঘটনা আছে, রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা আছে, সমস্তগুলো আপনাদের কাছে যে তথ্য আছে, মেহেরবানি করে এগুলো আপনারা এখন প্রকাশ করবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন কয়েকজন, তবে এখনও নিখোঁজ অনেকে। তারা বেঁচে আছেন নাকি নেই তাও জানা নেই পরিবারের। বছরের পর বছর চোখের জল ফেলছেন স্বজনরা। কেমন ছিল আয়নাঘরের দিনগুলো? পরিবারের সদস্যরাই বা কিভাবে বেঁচে আছে? তপু ও রানার ক্যামেরায় সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। আমি আর কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে। ছোট্ট লামিয়ার এই আকুতি হৃদয়ে নাড়া দেবে যে কারো। যখন আমার ফ্রেন্ডদের বাবা তাদেরকে স্কুল থেকে নিয়ে যাবে, স্কুলে দিয়ে আসে, তখন তাকিয়ে শুধু দেখতে পারি, কিছু বলতে পারি না। লামিয়ার বয়স যখন 3, তখন তার বাবা কাউসার হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় রাজধানীর শাহিনবাগ থেকে। পেরিয়ে গেছে 11 বছর, বাবার আর দেখা পায়নি লামিয়া। আমার বাবাকে যারা নিছে, আমি তাদের বিচার চাই। কাউসারের স্ত্রীও আশায় বুক বেঁধে বসে আছেন ফিরবেন স্বামী। আমার স্বামীরে ফিরাই দেখ, আমার সন্তান ওর বাবার জানি কাছে পায়, ওর বাবার জানি বাবাকে ডাকতে পারে, আমি শুধু একটু চাই। কাউসারের সাথে সেদিন আরেক বিএনপি নেতা আদনান চৌধুরীকেও তুলে নেওয়া হয় শাহিনবাগ থেকে। 11 বছরে ফেরেনি মায়ের বুকে, ছেলের শোকে মারা গেছেন বাবা। অনেক কষ্ট, আমি তো অনেকক্ষণ অপেক্ষা করি, হয়তো আমার ছেলে অনেক যখন শুনলাম যে জায়গায় জায়গায় ফেলে রাখে, তখন একটা হাঁটতে চাই। হাঁটতে গেলে দেখি যদি কোনো পাগল দেখি, কোনো কিছু দেখে আমি দাঁড়ায় থাকি। যদি আমার ছেলে পাগলও হয়ে থাকে, টর্চারে ছোট হয়তো পাগলও তো করে ফেলতে পারে। প্রত্যক্ষদর্শী ফয়জুল ইসলাম জানিয়েছেন, র্যাবের পোশাকে কয়েকজন মারধরের পর দুজনকে গাড়িতে করে নিয়ে যায় সেদিন রাতে। দরজা খুলে দেখি ওই যে আদনানের পিছনে এই হ্যান্ডক্যাপ লাগানো, অনেক লম্বা লম্বা র্যাবের অফিসার, র্যাবের মানে সিভিলও ছিল, কুটিপরও ছিল। তখন পুরা গড় শ্বাস করতেছে, শ্বাস করে কিছুই পায়নি। মানে এত পরিমাণ মারছে বলার বাইরে। শেষ পর্যন্ত মেয়ের খেতে যেতে ছেলেটা বলছিল কি পানি দেবো, মানে একটু পানি খেয়ে। তখন আর পানিটা পর্যন্ত ওরা দেয় নাই ঘরের মধ্যে। আমাদেরকে বলতেছে তোরা এক সাইডে দাঁড়া থাকে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার সবাই আয়নাঘরে আছে বলে মনে করেন অনেকেই। সরকার পতনের পর কেউ কেউ ফিরেও এসেছেন। আপনাকে আলো, বাতাস, শব্দ, আপনার তথ্য, ইনফরমেশন আপনি কিছুই পাবেন না, আর আপনি কিছু জানবেন না, জানাতেও পারবেন না। আর এটা একটা খবরের মতো, মানুষ যে মারা গেলে খবরে যেভাবে যায়, ওখানে খবরে দেওয়ার পর তো
কেউ জানে না যে কীভাবে আসে, কোথায় আসে, মানে এইসব জাস্ট ওটা ঠিক সেরকম একটা জায়গা, অত্যন্ত অমানবিক। এভাবে গুম খুনের মাধ্যমে শেখ হাসিনা চিরদিনের জন্য ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন দাবি মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলামের। প্রত্যেকটা ঘটনার পিছনে অবশ্যই হাসিনা রেজিম অ্যান্ড দেন তাদের লোকজন, তারা যেসব সাঙ্গপাঙ্গ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের যে কমান্ডিং অফিসার্সগুলো যাদেরকে তারা এই কাজের জন্যই ব্যবহার করতে রেখেছে, ওই জায়গায় রেখেছিল। তো সেই হোল প্রসেসটা তারা ইনভলভ, মেকানিজমটা ইনভলভ এই এত বড় অপরাধগুলোর পিছনে আসলে। আর প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা ইউনিটের যারাই ইনভলভ ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এই সংগঠনের দাবির পর গত বুধবার বর্তমান সরকার গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন করেছে। আমরা চাই একটা ক্লিয়ার নিউট্রাল ইনভেস্টিগেশন হোক। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে অভ্যন্তরীণ দুর্নীতি ও জোরপূর্বক অন্তর্ধান তদন্তে সেনাবাহিনীতে উচ্চ পর্যায়ের একটি আদালত গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও বাজার স্টেশন চত্বরে মানববন্ধন হয়। তাতে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের আহ্বানে সাড়া দিয়ে হাজির হন মানবাধিকার কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা বলেন, সব নাগরিকের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি গুমের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। ভোলায় সমাবেশ ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শহরের কে জাহান মার্কেটের সামনে ছিল কর্মসূচি। বক্তারা বলেন, বিগত বছরগুলোয় যারা গুমের শিকার হয়েছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে। আয়নাঘর সহ সব গোপন বন্দিশালা বন্ধেরও দাবি তোলা হয়। সাধারণ মানুষ দেখতে পেয়েছে আয়নাঘর নামে খ্যাত যে কুখ্যাত ঘর রয়েছে এবং বিচার বহির্ভূতভাবে ডিবির হেফাজতের কথা বলে, নিরাপত্তা কথার বলে যে আটকে রাখা হতো, এগুলোর বিচার আমরা চাই, এগুলো বন্ধের দাবি জানাচ্ছি। ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যেই স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতার আমরা ধরে রাখতে চাই। আমাদের দাবি বাংলাদেশে যার কোনো ধরনের গুম খুন বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না হয়। বন্যা কবলিত লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী থেকে ধীর গতিতে নামছে বন্যার পানি। মানবেতর দিন কাটছে দুর্গত এলাকার লাখ লাখ বাসিন্দার। লক্ষ্মীপুরে বন্যার পানি ধীর গতিতে নামায় এখনও ডুবে আছে 5 উপজেলার বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে দিন কাটছে 10 লাখেরও বেশি মানুষের। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন দুর্গতরা। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। কুমিল্লা সদর, বুড়িচং ও চৌদ্দগ্রাম থেকেও ধীর গতিতে নামছে পানির জল। তবে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসাম এখনও জলাবদ্ধ। জেলার প্রায় 11 লাখ মানুষ পানিবন্দী। খাদ্য ও সুপেয় পানির সংকটে মানবেতর দিন কাটছে বাসিন্দাদের। 724টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যাতে আশ্রয় নিয়েছেন 76,000-এরও বেশি মানুষ। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। খাওয়া দাওয়া নাই, কিছু নাই, কেউ চায় না, সব লই গেছে কই মতে। এভাবে আসি, আর কোনো খানা রান্না বাড়িও নাই। না খাই আছি আমরা না খাই আছি, কোনো লোকে তালাশ করে না করে। নোয়াখালীর দুর্গত এলাকা থেকেও পানি নামছে, তবে তা খুবই ধীর গতিতে। বাড়িঘর, রাস্তাঘাট ডুবে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কিছু এলাকা। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে মুছাপুর ক্লোজার ধসের কারণে কোম্পানিগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন। হুমকিতে বাড়িঘর সহ বহু স্থাপনা। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে, তবে কমেনি দুর্ভোগ। সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা এখনও ডুবে আছে। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। বহু মানুষের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। তবে খাদ্য সংকট রয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় বন্যায় এ পর্যন্ত 19 জন মারা গেছেন। দর্শক, বন্যা দুর্গতদের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই চাঁদপুরে। সেখানে রয়েছেন আমার সহকর্মী আকলাকুস সাফা, তিনি চাঁদপুরের হাজীগঞ্জে রয়েছেন। সাফা, বন্যা পরিস্থিতি এখন সেখানে কেমন এবং দুর্গতদের হাতে কি ত্রাণ ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা?
ইশরাত, এটাই আসলে এখনকার জন্য প্রশ্ন, সেটা হচ্ছে দুর্গতদের হাতে ত্রাণ ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা। একটা সমন্বয়হীনতা কিন্তু ছিল। এছাড়াও চাঁদপুরের যারা কাজ করেছেন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, এছাড়াও শিক্ষার্থীদের যে সংগঠনগুলো, ফাউন্ডেশন যেগুলো আছে, তারাও কিন্তু কাজ করছেন। এখন যেটি করা হচ্ছে সমন্বিতভাবে এবং সুষমভাবে যাতে বন্টন হয়, সেটির জন্যই কিন্তু লক্ষ্য করা হচ্ছে প্রতিটি এলাকায় যারা স্থানীয়রা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে। এখন যেহেতু পানি কিছুটা কমতে শুরু করেছে, আপনি জানেন যে গত দুদিন বৃষ্টি হয়নি, এটি একটি আশীর্বাদ হয়ে এসেছে বিষয়টা আসলে। তারপরেও সংখ্যা কাটেনি, যে কোনো সময় যদি বৃষ্টি আবারও হয় এবং বৃষ্টি হলে সেক্ষেত্রে কিন্তু যতটুকু পানি নামছিল ততটুকু পানি আবারও কিন্তু উঠে যাওয়ার একটা যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু রয়েছেই। আমরা এখন যেই ইউনিয়নটিতে আছি, গন্ধব্যপুর ইউনিয়ন, এটি চাঁদপুরের হাজীগঞ্জ যে উপজেলার সদর, সেই উপজেলার সদর থেকে 40 কিলোমিটার ভেতরে, এবং সেটি ডাকাতিয়া নদীর একদমই পাশের যে একটি চর বলা যায় এই ইউনিয়নটি। এখানকার যারা বাসিন্দারা, বানভাসী যারা, তারা বলছেন যে তারা গত 10 দিনে তারা কোনো ত্রাণ পাননি, এমনটাই কিন্তু খবর ছিল। সেই খবরের ভিত্তিতে এখানে কিন্তু আসা হয়। এখানে আসার পর মানুষজন যারা আছেন, বিশেষ করে এটি একটি সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত একটি গ্রাম, এখানে কিন্তু তারা সবাই সামনের দিকে এগিয়ে আসছিলেন। তারপরে যারা এখানে ত্রাণ দিচ্ছেন তারা যেটি বলছেন যে তারা ঘরে ঘরে হাতে হাতে যে ত্রাণগুলো তারা পৌঁছে দিতে চান, এজন্যই কিন্তু একটি নৌকায় করে আমরা দেখতে পাচ্ছি যে ঘরে ঘরে হাতে হাতে মানুষের কাছে ত্রাণ তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও আরও চাঁদপুরের যে 6টি উপজেলার মধ্যে 4টি উপজেলা প্লাবিত হয়েছে, সেই প্লাবিত হওয়ার মধ্যে আছে কিন্তু শাহরাস্তি উপজেলা, যেই উপজেলায় কিন্তু এখনো পর্যন্ত বুক পর্যন্ত পানি রয়েছে। সেখান দিয়ে কিন্তু পানি এখনো পর্যন্ত নামতে, যতটুকু নামছে তাতে কিন্তু মানুষজন এখনো সেই বানভাসীদের যে রক্ষাটা, সেই রক্ষাটা কিন্তু তারা এখনো পেয়ে ওঠেননি। এখানে এখন যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পানিবাহিত যে রোগ বালাই, সেগুলো হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, পানিবাহিত রোগের সংখ্যা আছে, কিন্তু সেক্ষেত্রে যে আগের যে ওষুধের যে সরবরাহ ছিল, সেই ওষুধের সরবরাহ কিন্তু এখন কিন্তু নেই। সেই জায়গা থেকে যারা এই ত্রাণ নিয়ে আসছেন তাদেরকেও কিন্তু অনুরোধ করা হয়েছে তারা যেন পানিবাহিত রোগের যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো যাতে তারা সংগ্রহ করে এই যে বিভিন্ন যে দুর্গত এলাকাগুলো আছে, এই এলাকাগুলোতে যেন তারা পৌঁছে দেন। এছাড়া স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন আছে, সেগুলোও কিন্তু যেই ঘরে দরকার সেই ঘরগুলোতে দেওয়া হচ্ছে। এছাড়া শুকনো খাবার সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বেশিরভাগ বাড়িতেই কিন্তু চুলাগুলো সব ডুবে গেছে এবং তাদের কিন্তু রান্নাবান্না নেই, না খাওয়া নেই, একেবারেই শুকনো খাবারের উপর নির্ভর করে থাকতে হচ্ছে। সাফা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার লক্ষ্মীপুরে যেতে চাই। আমার সাথে যুক্ত আছেন আমার সহকর্মী আনিস কবির। আনিস, পানি কেমন কমছে সেখানে এবং বাসিন্দারা কি নিজেদের বাড়ি ঘরে ফিরছেন কিনা? আসলে ইশরাত, যেটি আপনি জানেন যে লক্ষ্মীপুরে বর্তমানে যে পানির যে সংখ্যাটা বলছেন, পানি কিন্তু আসলে কিন্তু কমছে না, খুব ধীর গতিতে পানি কমছে। যে কমার কারণে কিন্তু মানুষ কিন্তু এক ধরনের এখন আতঙ্কিত রয়েছেন। আর আমরা যে একটু দেখানোর চেষ্টা করি যে এটি লক্ষ্মীপুরের যে আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে এসেছি, যেখানে শুধু চতুর্দিকে শুধু পানি আর পানি, থই থই পানি। যে পানিগুলো দেখেন এখনো পর্যন্ত পানি কমার মতো এখনো পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ যেখানে রয়েছেন তারা এখনো আশ্রয়কেন্দ্রে কবে যাবেন সেটি এখনো তাদের নিশ্চয়তা নেই, কারণ এই আশ্রয়কেন্দ্রে যেতে হলে তারা কবে নাগাদ যেতে পারে সেটি এখন রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের উপর নির্ভরশীল করে। কারণ সে পানি উন্নয়ন বোর্ডের কারণে সমন্বয়হীনতার কারণে কিন্তু আজকে লক্ষ্মীপুর জেলায় বর্তমানে যে খালটি রয়েছে, এই খালটি কিন্তু বর্তমানে দুর্ভোগ অবস্থা পড়ে আছে। বিভিন্ন খালে প্রতিবন্ধকতা রয়েছে, যেই প্রতিবন্ধক থাকার কারণেই কিন্তু খালটি আজকে পানি নামতে শুরু করছে না। যা যদি পানি নামতে পারে দ্রুত, তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু চলে আসবে। আমি আপনাকে একটি বাড়ি দেখানোর চেষ্টা করি। এই বাড়িটি কিন্তু পানিতে ডুবে গেছে। তারা কিন্তু ঘরে থাকার জন্য তারা পাম্প মেশিন দিয়ে ঘর থেকে পানি বের করছে প্রতি মিনিটে মিনিটে, কারণ থাকার জন্য ঘরের ভিতরে কিন্তু তাদের পানি ঢুকে গেছে। সেই পানিগুলো তারা পাম্প মেশিন দিয়ে বের করে তারা কিন্তু ঘরে থাকার জন্য চেষ্টা করছেন, কারণ এছাড়া তাদের কোনো গতি নেই। কারণ আশ্রয়কেন্দ্র যেটি রয়েছে, যেগুলো রয়েছে এইখানে, এই আশ্রয়কেন্দ্রগুলো, প্রতিটি আশ্রয়কেন্দ্রে মানুষ কিন্তু দুর্ভোগে রয়েছেন এবং আশ্রয়কেন্দ্রগুলো মানুষের এখন পর্যন্ত ওইখানে থাকারও জায়গা নেই। আশ্রয়কেন্দ্রগুলো সেটি জায়গা নেই আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষের যে অবস্থা রয়েছে, এই অবস্থার কারণে মানুষ খুব দুর্ভোগ। এবং এই পানিটি কবে নামবে এখনই কিন্তু বলা যাচ্ছে না, তবে যত দ্রুত সম্ভব পানি নামার ব্যবস্থা করলে কিন্তু আসলে এটি দুর্ভোগ কমবে বলে আমরা জানতে পেরেছি। ইসরাত, ধন্যবাদ আপনাকে। উজানের পানিতে প্লাবিত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী 2 উপজেলা। বানের জল নেমে যাওয়ার পর এলাকাবাসীর নতুন ভোগান্তির নাম পানিবাহিত রোগ। ভারতের ত্রিপুরার হাসপাতাল আর শিল্প কারখানার বর্জ্য মিশ্রিত পানির কারণে চর্মরোগ ছড়িয়ে পড়েছে সীমান্তে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা সীমান্ত থেকে কালন্দি খালের উৎপত্তি। খালটি গাজীর বাজার বড় বাজার হয়ে নদীতে মিশেছে। ত্রিপুরা রাজ্যের আগরতলার পানি এই কালন্দি খাল দিয়ে প্রবাহিত হয়। গত 21 আগস্ট ভারত থেকে নেমে আসা পানিতে বন্যা দেখা দেয়। প্লাবিত হয় আখাউড়া ও কসবা উপজেলার 60টি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, ডাইং, চামড়া, মেলামাইন সহ বিভিন্ন কারখানার বজ্র মিশ্রিত কালো পানি কালন্দি খাল দিয়ে ছাড়া হয়। এতে বন্যায় সেই পানিতে ছড়িয়ে পড়ে রোগবালাই। ভারতের এই যে মনে করেন যে যত কোম্পানি আছে বা বাসা বাড়ির নোংরা পানি আছে সব এই খাল দিয়ে নিষ্কাশন হয়। এরা ইন্ডিয়া যে জিনিস ব্যবহার করে এরা তো ফালাই দেয় খালের ভিতরে, এইটা তো বাইসা আসে। এটা তো বন্যার পানির সাথে এরা যখন পানিটা ছাড়িয়ে দিছে ওই পানির সাথে তো এটার সাথে মিশে গেছে গা। বেশি গন্ধ লাগছে, আমরা গরম থাকতাম পারছি না, হাওয়া একদম চলছে না, আমরা এইভাবে পানিটা আইছে। একদম বাথরুমে যে ধরনের ময়লার গন্ধ ওই ধরনের ময়লার গন্ধ। পচা পানি আসছে ইন্ডিয়া থেকে, তো আসার পরে আমাদের চলাফেরা একটু কষ্ট হয়ে গেছে, যে মানুষে মনে করেন হাঁটা চলা করতে পারে না, পায়ে গোটা ফুটে গেছে, অনেকগুলো গোটা ফুটছে। ডায়রিয়া দেখা দিছে, শরীরের চুলকানি দেখা দিছে, জ্বর ঠান্ডা দেখা দিছে। সিভিল সার্জন জানালেন, পরিস্থিতি মোকাবেলায় 25টি মেডিকেল টিম কাজ করছে। আমরা এগুলোর জন্য যথেষ্ট পরিমাণ ওষুধ এবং ব্যবস্থা রেখেছি এবং আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্রগুলোতে সেবা দিচ্ছে। নলকূপগুলো যদি আমরা দ্রুত যদি ফাংশনিংয়ে আনতে পারি সবগুলো নলকূপ, তাহলে দেখা যায় যে মানুষ যদি বিশুদ্ধ পানিটা ব্যবহার করতে পারে, খেতে পারে, তাহলে যেই ময়লাটা নেমে আসছে ড্রেন দিয়ে পানির সাথে, সেই ময়লাটার ক্ষতিকর প্রভাব থেকে আশা করি মানুষগুলো রক্ষা পাবে। ইটিপি প্ল্যান্টের মাধ্যমে বিষাক্ত পানি পরিশোধন করে ছাড়ার কথা বলা হলেও এখন পর্যন্ত অঙ্গীকার বাস্তবায়ন করেনি ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। আমিন বাবু, যমুনা নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ। সকাল 11টা থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম। এ সময় টিএসসি ও জিমনেশিয়ামে একযোগে শুরু হয় ত্রাণ সংগ্রহ। এই কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি সবাই অংশ নিয়েছেন ত্রাণ প্রদানে। কোনো কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হচ্ছে কর্মীদের একদিনের বেতনের টাকা, কেউ দিচ্ছেন নিজের দীর্ঘদিনের জমানো সঞ্চয়। আজও ট্রাক ভর্তি করে দুর্গত এলাকায় ত্রাণ পাঠাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। সবার প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তি পাবে বন্যা দুর্গতরা। 194 জন উপসচিবের পক্ষ থেকে আমরা এখানে আসছি আমাদের বন্যার্তদের সহযোগিতা করার জন্য। অনেকেই ঘর বাড়ি হারাচ্ছে, অনেকের বিপদে আমরা পাশে দাঁড়াতে চাচ্ছি। প্রায় 100 জনের মতো টাকা দিয়েছে আমাদের, সেই টাকাই আমরা 5 লক্ষ টাকা একত্রিত করে এই বন্যার্তদের জন্য দিলাম। সবাই তাদের নিজ নিজ বেতনের একদিনের যে বেতন সেটা আমরা বন্যার্তদের সহায়তার জন্য দিয়েছি। ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব রক্ষার কথাও বলেন তিনি। যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির কেউ নয় উল্লেখ করেন তিনি। ভোট ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নেই। সেই জন্য 1 নম্বর চয়েস, যত তাড়াতাড়ি, আমি দিন তারিখ বিএনপি দেয়নি, আমও দিতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। ইসলামী ব্যাংক দখল দেশের ইতিহাসের সবথেকে বড় ব্যাংকিং কেলেঙ্কারি। কেন্দ্রীয় ব্যাংকের আনুকূল্যে এবং নীতি নির্ধারকদের অনৈতিক সমর্থনে এস আলম গ্রুপ 10টি ব্যাংক দখল করেছে। অভিযোগ আর্থিক খাতের বিশ্লেষকদের। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ফুলে ফেপে বড় হয়েছে এস আলম মডেল। মুমূর্ষ ব্যাংকিং খাত পুনরুদ্ধার এবং টেকসই পুনর্গঠনে আমানতকারী এবং এসএমইকে গুরুত্ব দিয়ে নীতিমালার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংক কোম্পানির আইন লঙ্ঘন করে সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে এস আলম গ্রুপ 10টি ব্যাংক দখল করেছে। নামে বেনামে ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা লুটে নেয় এস আলম। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনলাইন সেমিনারে ব্যাংকিং খাতের মুমূর্ষ অবস্থা তুলে ধরেন অর্থনীতিবিদ, গবেষক, ব্যাংকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কেন্দ্রীয় ব্যাংকের আনুকূল্য
কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের আনুকূল্য বিচারহীনতার ফলে আমরা কিন্তু এই মডেলটা ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে। আর আমাদের তো সামগ্রিকভাবেই সুশাসনের অভাবের জন্য ব্যাংকিং খাতে অনেক দুর্বল ব্যাংক, অনেক ব্যাংকের পুঁজি চলে গিয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর ব্যাংকিং খাত সংস্কারের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব কার্যক্রম টেকসই করতে নানা পরামর্শ উঠে আসে সেমিনারে। বলা হয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হারানো আস্থা ফিরিয়ে আনতে, বিদেশি ঋণের সঠিক ব্যবহার, পাচারকৃত অর্থ ফেরত আনা, জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তারা। আস্থা আর হচ্ছে যে আপনার প্রতিরক্ষণ, যেটা ইমিডিয়েট করা দরকার, এবং তার সাথে সাথে পুনরুদ্ধার। কিন্তু পুনর্গঠন এবং টেকসই করার ক্ষেত্রে মাত্র দুজনই মূলে থাকতে হবে। একজন হচ্ছেন আমানতকারী, আর একটা হচ্ছে বাংলাদেশ যারা গড়তে পারবেন ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা। সেমিনারে জানানো হয় আইএমএফ এর হিসাবে মোট ঋণের প্রায় 25% মন্দ ঋণ। ফরেনসিক অডিট হলে এর ব্যাপ্তি ও করণীয় সম্পর্কে জানা যাবে। অভিযোগ করেন গেল সরকারের আমলে আমানত রক্ষায় কোনো পদক্ষেপ ছিল না। রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে বেহাল অবস্থায় পড়েছে ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং বাংলাদেশের সমস্ত ব্যাংকের এমডিরা সরাসরি এমডিদের উপরে গভর্নরের বর্তমানে যে নিয়ন্ত্রণ আছে তার চেয়ে নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করতে হবে। অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে 1 বছরের মধ্যে নতুন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। রাজনীতিকে ঠিকঠাক করতে না পারলে আমাদের কোনো সমস্যাই সমাধান হবে না, এবং আমরা কোনো সমস্যাই স্থানীয় অস্থায়ীভাবে সাময়িকভাবে আমরা জোড়াতালি দিতে পারলেও এটার কোনো টেকসই সমাধান হবে না। তাই রাজনীতি ঠিক করতে হবে, সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে উন্মুক্ত হলো 1972 থেকে 1975 সালের পত্রিকা। অভিযোগ উঠেছিল সরকারের নিয়ন্ত্রণের কারণে সেই সময়ের পত্রিকা সাধারণ শিক্ষার্থী ও গবেষকদের নাগালের বাইরে ছিল। যদিও কর্তৃপক্ষ বলছে বিষয়টি তেমন নয়, পুরনো কাগজের দুর্বল মানের কারণে নষ্ট হওয়ার ঝুঁকি ছিল, তাই শর্ত সাপেক্ষে সেসব ব্যবহারের সুযোগ মিলত। এছাড়া ডিজিটাল স্ক্যান করা তৎকালীন দৈনিক পত্রিকাগুলো যে কেউ চাইলেই ব্যবহার করতে পারত। 1972 থেকে 1975 মুক্তিযুদ্ধ পরবর্তী এই সময় স্বাধীন বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ, যার পুরো ঘটনা প্রবাহের সাক্ষী তৎকালীন পত্রিকাগুলো। কি ছিল 72 থেকে 75 এই 4 বছরের পত্রিকায়? সেই সময়ের রাজনীতি, আর্থসামাজিক অবস্থা আর দুর্যোগের দিনলিপি প্রকাশ পেয়েছিল হাতে গোনা কটি পত্রিকায়। বাকশাল গঠন থেকে শুরু করে জাসদের বিরোধী রাজনীতি সবকিছুই ছিল দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, আজাদ, বাংলাদেশ টাইমস, সংবাদ আর গণকণ্ঠে। কৃষি থেকে শুরু করে দেশের নানা প্রান্তের বন্যার খবর ছিল পুরো সময়টা জুড়ে খবরের পাতায়, যার ফলশ্রুতিতে দুর্ভিক্ষের সূচনা, মারি ও মড়কে মানুষের প্রাণহানির খবরও গুরুত্ব পায়। অভিযোগ উঠেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 72 থেকে 75-এর পত্রিকা অনেকটা নিষিদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে। পট পরিবর্তনের পর আবারও উন্মুক্ত হয়েছে তা। শুধুমাত্র ওই যেহেতু স্বাধীনতার পরবর্তীকালে যে গুরুত্বপূর্ণ সময়টা, ওই সময়কালে পত্রিকা আমরা কিছুটা শর্ত সাপেক্ষে দেখতে দিতাম। এটা শুধুমাত্রই গবেষক পর্যায়ে যারা আছেন, শর্ত ছিল যে এটা আপনি সফটলি হ্যান্ডেল করবেন, যেহেতু কাগজগুলো অনেক নরম এবং যদি সফটলি হ্যান্ডেল না করা হয় তাহলে ছিঁড়ে যেতে পারে। 72 থেকে 75-এর কাগজ ইতিহাসের গুরুত্বপূর্ণ নথি, সেটা নিয়ে কারো কোনো সংশয় নেই। সেই সময়কার কাগজের মান বলছে এখন এই সময়ে এসে সেটি খুবই অব্যবহারযোগ্য এবং পাতা উল্টালেই ছিঁড়ে পড়ে যাচ্ছে, ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। আর তাই হার্ড কপি নয়, ডিজিটাল খবরের কাগজের উপর নির্ভরতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন গ্রন্থাগারিকরা। গ্রন্থাগার সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থী আর গবেষকের চাহিদা অনুযায়ী বিগত সময়গুলোতে ডিজিটালি সংরক্ষণ করা পত্রিকাগুলো থেকে তথ্য সংগ্রহের সুযোগ ছিল। কখনোই 72 থেকে 75-এর পত্রিকা আড়াল বা গোপন করেনি কর্তৃপক্ষ। এখন তো রিসেন্টলি এখানে এসি করা হয়েছে, আগে তো ফ্যান ছিল। তো ওই পত্রিকাগুলো উঠাতে গেলে আপনারা নিজেরাও দেখলে বুঝবেন যে কিভাবে নাজুক অবস্থায় আছে। সেই 70 সালের পত্রিকাগুলো উঠাতে নামাতে একদম ধরলেই সেটা ছিঁড়ে যায়। শুধু এই কারণে, শুধু সংরক্ষণ করার জন্যই আমরা ডিজিটাল করেছি। আমরা তো চাইলে সবসময় দিচ্ছি, ওটা তো উন্মুক্তই ছিল, কিন্তু আমরা ডিজিটালের দিকে উৎসাহিত বেশি করতাম যে যেন পত্রিকাটা নষ্ট না হয়।
আসন্ন দিনে বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব সিদ্ধান্ত নেবে পুরাতন পত্রিকা ব্যবহারের বিষয়ে। তবে লাইব্রেরি সংশ্লিষ্টরা চান ইতিহাস সংরক্ষণের জন্যই ঐতিহাসিক সময়ের পত্রিকাগুলো উন্মুক্ত না রেখে ডিজিটাল ব্যবহারের। সেই সঙ্গে পুরনো পত্রিকার গুরুত্ব বিবেচনায় তা সংরক্ষণে বাজেট বরাদ্দের উপরও জোর দেন তারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।